প্লিজ আর না, আমি সহ্য করতে পারছি না, প্লিজ আর না। কিন্তু আমার কথা ওনার কান অবধি যাচ্ছে না মনে হয়। উনি ওনার মতো আমাকে ভোগ করতে লাগলেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আমি কান্না করতেছি আর উনি ওনার ইচ্ছা মতো কাজ করতে লাগলেন। আমার কান্না তার কাছে তুচ্ছ। প্রায় 10 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরলেন এবং ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন। আমার একদম অসহ্য লাগছে। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বিছানা থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু সারা শরীরে অনেক ব্যথা হচ্ছে, যার কারণে সহজে বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে বসলাম। আস্তে আস্তে বিছানা নেমে পড়লাম। বিছানা নেমে পড়ে বিছানার দিকে তাকিয়ে দেখি সাদা চাদরের উপর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে ব্লিডিং হয়েছিল। আজকে আমি বৈধ ধর্ষণ হলাম। শুনে অবাক হচ্ছেন তাই তো? আসলে কথাটা ঠিক, আমি বৈধ ধর্ষণ হলাম। আমার বাবা মা ওনার সাথে আমাকে আজকে জোর করে বিয়ে দিয়েছে, কারণ ওনার প্রচুর টাকা পয়সা ধন সম্পদ আছে, আর আমরা গরিব। আরও গরিব বাবা মা কখনো চায় না তার মেয়ে গরিব ঘরে গিয়ে সংসার করুক। তারা চায় তার মেয়েকে বড় করে বিয়ে দিতে। আমার সাথেও ঠিক তেমনি হয়েছে। তার ব্যতিক্রম না, কিন্তু বিয়েতে এমন একদম মত ছিল না। আমি ওনাকে বললাম, আপনাকে তৃপ্তি দেওয়ার মতো এখনও আমার সময় হয়নি, প্লিজ আপনি অপেক্ষা করুন। কিন্তু উনি আমার কোনো কথাই শোনেন না। আমার সব কথা খেয়ে অপেক্ষা করে উনি ওনার তৃপ্তিটা মিটিয়ে নিলেন, কিন্তু একবারও চিন্তা করলো না আমার কি হবে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন। আমি চট করে বিছানার উপর থেকে চাদরটা নিয়ে আমার সারা শরীর ঢেকে নিলাম, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না। উনি এত দেখতেছি একদম লজ্জাবতী, লাজুকতা। একটু আগে তো সব দেখে নিয়েছি, এখন ঢেকে রাখার কি আছে? আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবনসঙ্গী ততটা নিজ মনের মানুষ হবে। আর আপনার মুখ থেকে এসব কথা কিভাবে বেরিয়ে আসে আমি সেটাই ভাবতেছি। উনি বেশি রকম বকবক না করে সব কিছু খোলো, আমি দেখব। আমি আপনার মতো বেয়াদব মানুষকে আমি কখনোই জীবনসঙ্গী হিসাবে মেনে নেব না। যে স্বামী তার বউকে বোঝার চেষ্টা করে না, সে আবার কিসের স্বামী? স্বামীকে বউকে একটু সময় দিতে পারে না, সে আবার কিসের স্বামী? যে স্বামী বউকে সম্মান করতে পারে না, সে আবার কিসের স্বামী? উনি কুত্তার বাচ্চা। আমি কি তোকে একবার রচনা বলেছিলাম যে আমি তোকে বউ হিসাবে মেনে নিয়েছি? আমি ওনার মুখ থেকে এরকম কথা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। সত্যি এখন আমার খুব কষ্ট হচ্ছে। যখন উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করছিলেন তখন যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে এখন বেশি কষ্ট হচ্ছে ওনার কথা শুনে। আমার কপাল এতটাই দুঃখ যে আজকে বাসর রাতে স্বামীর মুখ থেকে এরকম কথা শুনতে হবে কল্পনা করতে পারিনি। আসলে গরিব মানুষ কখনো সুখী হতে পারে না, তাদেরকে সব সময় দুঃখের মাঝে সময় কাটাতে হয়। উনি এইভাবে এখানে দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে এসো, ফ্লোরে শুয়ে পড়ো, বিছানায় আসার চেষ্টা করবি না। আমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছি আর নির্বাক হয়ে ওনার কথাগুলো শুনছি। উনি কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম, শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়লাম। আমি অনেক জোরে জোরে কান্না করছি, কিন্তু আমার কান্না এই চার দেয়ালের ভিতরে রয়েই যাচ্ছে, বাহিরে যাচ্ছে না। গরিব হয়ে কি ভুল করেছিলাম যার জন্য আজকে এই শাস্তি পাচ্ছি আমি? কেন গরিব মানুষদের সবসময় কষ্ট সহ্য করতে হয়? মুখ বুজে সব কিছু সহ্য করতে নিতে হয় কেন? গরিব মানুষের কোনো স্বাধীনতা নেই, কারণ তাদেরকে টাকার কাছে বন্দী হয়ে থাকতে হয় বড় লোকদের কাছে, যার প্রমাণ আমি নিজেই। আজকে আমার বাবা আমার
টাকা পয়সা নাই, তাই বলে লোভ বলে আমাকে বিক্রি করে দিলেন একটা বড়লোক জানোয়ারের কাছে, যে মানুষটা কিনা কাউকে সম্মান দিতে পারে না। অনেকক্ষণ থেকে শাওয়ারের পানিতে ভিজে কাক বেজা হয়ে গিয়েছি একদম। এখন প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডায় গা কাঁপছে এখন, তাই আর সেখানে থাকতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু বেরিয়ে এসে পড়লাম মহা ঝামেলায়। এখন তো বিছানায় শুতে পারবো না, ফ্লোরে শুয়ে থাকতে হবে। কিছু উপায় না পেয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। ফ্লোরে শুয়ে পড়ে আর এক মহা ঝামেলায় পড়লাম। ফ্লোর এতটাই ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো, কিন্তু কিছু করার নেই, গুটিসুটি হয়ে ওখানেই শুয়ে থাকলাম। কোনো কিছু উপায় না পেয়ে ওখানেই গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। অনেক চেষ্টা করছি ঘুমানোর, ঠান্ডার জন্য কইতে পারছি না। ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমি বেশ বড়সড় অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, আমি এখানে কিভাবে? ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমি বেশ বড়সড় অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, আমি এখানে কিভাবে? আর গতকাল রাতে শরীরে যে ব্যথা অনুভব করছিলাম সেটা এখন অনেকটাই কমে গেছে, ব্যাপার কি? কথাগুলো ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে পড়লাম। হঠাৎ করে চোখ আটকে গেল রুমে থাকা আয়নার দিকে। আমি নিজেকে বেশ্যা চমকে গেলাম, কারণ গতকাল রাতে আমার শরীরে শুধু একটা চাদর ছিল, কিন্তু আজকে একটা জামা আর পাজামা পরানো। তাহলে উনি কি না? না না, এরকম হতেই পারে না। মাহিন এইভাবে আয়নার সামনে বসে থেকে নিজের রূপ দেখতে কি আপনাকে আমি বিয়ে করে নিয়েছি? হঠাৎ করে কড়া গলায় ওনার আওয়াজ শুনতে পেলাম। পিছনে ঘুরে দেখি উনি দাঁড়িয়ে আছে অনেকটা রাগে লুক নিয়ে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই বসে আছি, কোনো জবাব দিচ্ছি না। মাহিন, এই মেয়ে কথা কানে যাচ্ছে না নাকি? আমি আসলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম, উত্তর দিবেন? করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালাম। মাহিন, তোকে তো আমি মেরে ফেলবো, আমি কি বলছি আপনি উল্টা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন, তাই না? আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই চোখের পানি ফেলতে লাগলাম। হায় রে জীবন! মাহিন, ছোট বাচ্চাদের মতো কান্না না করে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যা। আর শোন, আমি তোকে বিছানা নিয়ে এসেছিলাম কারণ একা একা ঘুম আসছিল না। তারপর কালকে রাতে আবার বেশ ঠান্ডা পড়েছিল, তাই তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। কথাটা বলে উনি রুম থেকে চলে গেলেন। যাই হোক, নিজের মনকে এখন একটু সান্ত্বনা দেওয়া যাবে। তার স্বামী হওয়ার যোগ্যতা থাকলেও তার কোলবালিশ হওয়ার যোগ্যতা আছে, এটা ভেবেই মুখে চিলতে হাসি ফুটে উঠল। আর আয়নার সামনে বসে না থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি একটা ফুটফুটে কিউটে ঢিব্বা সুন্দর একটা ছেলে আমাদের রুমে বিছানার উপর বসে আছে। আমাকে দেখে নায়কদের স্টাইল মুখে একটু বাঁকা হাসি দিল। বুঝলাম না এত অ্যাটিটিউড কিসের। আমি, এই যে মিস্টার, কে আপনি? ছেলে, এই যে মেয়ে, নিজের স্বামীকে চিনতে ভুল হচ্ছে, এটা কেমন বউ করে আনলাম রে বাবা, সে নিজের স্বামীকে চিনতে পারে না। ওরে বাপরে, ছেলেকে দেখে মনে হচ্ছে 10 বছরের উপরে হবে না, কিন্তু তার যে কথার স্টাইল, ওর কথা শুনে যেটা বুঝলাম, সময় তো আমার মজা করার মতো কেউ। আমি, আচ্ছা স্বামী, তাহলে গতকাল রাতে আপনি কোথায় ছিলেন আমাকে একা রেখে? ছেলে, আমার আম্মুর সাথে ছিলাম। আমি, হা হা। ছেলে, এই বাবু, তুমি এত হাসছো কেন? আমাকে দেখে কি তোমার জোকার মনে হয়? আমি, বাপরে, আমি তোমার বাবু, তাহলে তুমি আমার কি? ছেলে, আমিও তোমার বাবু এবং তোমার স্বামী, তোমার হাজব্যান্ড। বউ, চলো নিচে যাব, কিছু খেয়ে নেব, ক্ষুধা লাগছে, তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। হায় আল্লাহ,
এই ছেলে দেখছি আমি মনে হয় আর বাঁচব না। এই ছেলের কথা শুনে কি পাকনামো করে রে বাবা। আমার মাথা মনে হয় ঘুরতেছে। আমার চোখের সামনে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি আমি। এই পিচ্ছি, এসব কি বলো ছেলে? আমাকে পিচ্ছি বলবা না, কারণ আমি তোমার স্বামী। আর একটা কথা হচ্ছে না, এখন চলো নিয়ে যাব খাবো। তারপর পিচ্ছি ছেলেটার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। নিচে গিয়ে তুমি বড় মাপের অবাক, রাতে তো সবার সাথে পরিচিত হয়নি, তেমন কথা হয়নি। খেয়ে দেখি আমার গন্ডার স্বামীটা আগে বাগেই বসে আছে খাবার টেবিলে। আমাকে একবার ডাক দিলে কি হতো পিচ্ছি? এই তো আমি আমার বউকে নিয়ে এসেছি, আমাদের জায়গা ছেড়ে দাও, আমি আমার বউয়ের কোলে বসে খাবো। পিচ্ছি ছেলেটির কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম, কারণ এখানে সবাই অপরিচিত মানুষ, কাউকে আমি চিনি না। তারপর দেখি আমার গন্ডার স্বামীর ওইখানে একটা চেয়ার ফাঁকা। পিচ্ছি ছেলেটা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওখানেই বসিয়ে দিল এবং পিচ্ছিটা আমার কোলে বসে পড়ল। পিচ্ছি, এই যে বউ, আমাকে এবার খাইয়ে দাও, আর তুমি খাও, আমিও তোমাকে তুলে খাওয়াবো। তুমি আমাকে তুলে খাওয়াবে? হাই হাই, এই পিচ্ছি ছেলে এইসব শিখলো কোথা থেকে? আর এত বুদ্ধি কিভাবে আসে? হাই আল্লাহ, সবাই শুধু পিচ্ছির কাণ্ড দেখে হাসতেছে, কেউ কিছু বলছে না, সবার সামনে কিছু বলতে পারছেও না, অনেক লজ্জা লাগছে। পিচ্ছিটা একটা খাওয়ার প্লেট আমার হাতে ধরিয়ে দিল। আমি চুপচাপ খাবারগুলো পিচ্ছির মুখে তুলে দিতে লাগলাম। পিচ্ছিটাও আমার মুখে খাবার তুলে দিতে লাগলো। আমাদের এরকম কাণ্ড দেখে সবাই শুধু মুচকি মুচকি হাসছে, কেউ কিছু বলছে না। আমার স্বামী পাশে বসে খেয়ে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না। মনটা চাচ্ছে কোলে তুলে একটা আছাড় মেরে কোমর ভেঙে ফেলি। এভাবে খাওয়া দাওয়া পালা শেষ হয়ে গেল। সবাইকে ড্রয়িং রুমে বসে পড়লো আর আড্ডা জমা দিতে লাগলো। আমাদের খাওয়া শেষ হতেই পিচ্ছিটা আমার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল এবং এখানে বসিয়ে দিল। সে আমার কোলে বসে পড়ল। কারো কপালে যেন এমন স্বামী না জোটে, সে সবসময় বউয়ের কোলে বসে থাকে, বউকে একটু কোলে নেয় না। পিচ্ছি তো সবাই এখন বলো আমার বউকে কেমন লাগে? সবার কাছে তার ব্যবহার আচরণ। একজন বয়স্ক বৃদ্ধ মহিলা বলতে লাগলো, বৃদ্ধ মহিলা, তোর বউ আচার আচরণ তুই ভালো জানিস। তোর বউ তো আর আমাদের সাথে সংসার করবে না, তোর সাথে সংসার করে খাবে, তাই তুই তোর বউকে তোর মনের মতো করে সাজিয়ে। পিচ্ছি, এই বুড়ি, কথা মুখ সামলিয়ে বলবি। আমার বউ হয় বুঝেছিস তো, এরকম কটু কথা বলতে পারিস না। বৃদ্ধা মহিলা, তুই আমাকে বুড়ি বলেছিস, সেটা যদি আমার ছেলে জানতে পারে তাহলে তোকে কি করবে একটু ভেবে দেখেছিস? পিচ্ছি, তাহলে তুই আমার বউকে কটু কথা শোনালে কি জন্য বল? এই পিচ্ছিটা কান্না করতে লাগলো। ওর কান্না দেখে সবাই হাসতে হাসতে শেষ। আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, আমিও হেসে দিলাম। আমি কিছু বলতে পারছি না, কারণ লজ্জার একটা ব্যাপার আছে। আমি এখানে কাউকে চিনি না। হঠাৎ করে উনি জানি কোথা থেকে চলে আসলেন আর পিচ্ছিটার কান ধরে আমার কোল থেকে নামিয়ে নিলেন। আমি অনেকটাই অবাক হলাম। আমার সাথে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কিন্তু মাহিন, এসব কি হচ্ছে এখানে? পিচ্ছি, কি হচ্ছে মানে? আমি আমার বউয়ের সাথে গল্প করছি, তুই এখানে কি জন্য? ওরে বাপরে, পিচ্ছি দেখছি ওনার সাথে সে রেগে গেছে। মাহিন, গল্প করতেছিল ভালো কথা, কিন্তু এরকম সবার সাথে রাগারাগি করছিস কি জন্য? পিচ্ছি, দেখ ভালো হবে না বলছি। আমার বউর সামনে তুই আমাকে এভাবে কান ধরতে পারিস না। আমার মান সম্মান বলতে কিছু আছে, বুঝেছিস? তুই আমাকে ছেড়ে দে, নয়তো আমি তোকে। পিচ্ছির কথা শুনে সবাই অনেক জোরে হাহা করে হাসতে লাগলো। তারপর উনি পিচ্ছির বরের সাথে যেটা করলেন। পিচ্ছি, দেখ ভালো হবে না বলছি। আমার বউ সামনে তুই আমাকে এভাবে কান ধরতে পারিস না। আমার মান সম্মান বলতে কিছু আছে, বুঝেছিস? তুই আমাকে ছেড়ে দে, নয়তো আমি তোকে। পিচ্ছির কথা শুনে সবাই অনেক জোরে জোরে হা করে হাসতে লাগলো। তারপর উনি পিচ্ছি বরের সাথে যেটা করলেন। মাহিন, এই তোর আবার
কিসের মান সম্মান রে? এখানে তুই বিছানা হিসু করে দিস, তোর মান সম্মান? পিচ্ছি, দেখ ভালো হবে না বলছি। তুই আমার বউয়ের সামনে আমাকে পচাতে পারিস না। আমি, আরে ছোট বাচ্চা তো, ছেড়ে দিন, ব্যথা পাবে। আমি আর চুপ থাকতে পারলাম না, হঠাৎ করে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। কিন্তু পিচ্ছি, তুই তো দেখলি আমার বউ আমাকে কতটা ভালোবাসে, তাই তুই আমার থেকে দূরে থাকবি। আর আমার বউয়ের থেকে বৃদ্ধ মহিলা, এখন বক বক চুপ কর। নতুন বউ যেহেতু আমাদের বাড়ির, তাই সবার সাথে ওকে পরিচয় করলে ধোকা। আমাদের কর্তব্য আর সেটা না করে এখানে কিছু শুরু হয়েছে। সবাই তো অনেক মজা পাচ্ছে, কিন্তু ওর একটু অবস্থা খেয়াল করেছো? লজ্জা পাচ্ছে এখানে, কারণ কে কি হয় সেটা তো সে জানে না। ওনার এরকম কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। বৃদ্ধ মহিলা আমাকে ওনার কাছে বসিয়ে নিলেন। বৃদ্ধ মহিলা, এটা তোমার আজ থেকে নিজের বাড়ি, আর যেটা ছেড়ে এসেছো সেটা ক্ষণস্থায়ী ছিল। তোমার আর এটা সারা জীবনের জন্য স্থায়ী। এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই শুধু হয়, তোমার না। হয়তো তুমি কাউকে চেনো না, তাই তোমাকে লজ্জা লাগছে, কিন্তু যখন দু একদিন চলে যাবে না, তখন তুমি তোমার বাড়ির কথা ভুলে গিয়ে এই বাড়ির কথাই সবসময় তোমার মাথায় ঘুরপাক খাবে। দেখে নিও কখন কোথায় গিয়ে শান্তিতে থাকবে না, কারণ সবসময় তোমার এই বাড়ির কথাটাই মনে পড়বে। আমি কিছু না বলে চুপচাপ ওনার কথা শুনছি। বৃদ্ধ মহিলা, আমি তোমার সতীন, মানে দাদা শাশুড়ি। তোমার বজ্জাত বরটা তুমি যখন ছিলে না তখন সবসময় আমাকেই বউ বউ বলে ডাকতো। সেই হিসাবে এখন থেকে আমি তোমার সাথে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম, দেখে উনি চোখগুলো বড় করে আমার দিকে তাকিয়ে আছে। দাদি শাশুড়ি আর আমার পা পাশে বসে আছে। সে হলো তোমার শাশুড়ি, মানে তোমার মা। আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করলাম। শাশুড়ি মা, আরে মা, তোমার স্থান আমার বুকে সব সময়, কারণ আমার কোনো মেয়ে নেই, একটাই ছেলে। আজ থেকে তুমি আমার মেয়ে। আর মেয়ে আর মায়ের সম্পর্ক কেমন হয় তুমি হয়তো সেটা জানো, তোমাকে নতুন করে কিছু বলতে হবে না। উনি আমাকে তুলে ওনার পাশে বসিয়ে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। দাদি শাশুড়ি আর আমার ডান পাশে নিচে বসে আছে, সে হলো তোমার ছোট মা। আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করে নিলাম। ছোট মা, আমারও কিন্তু কোনো মেয়ে নেই, আজ থেকে তুমি এই বাড়ির মেয়ে। আমাকে ধরে উনি ওনার পাশে বসে নিলেন এবং মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। দাদি শাশুড়ি আর তোমার শ্বশুর বাবা আর তোমার ছোট বাবা অফিসে চলে গেছে, নাস্তা করেই রাতে আসলে দেখতে পাবে তারা। কেমন মানুষ, কেমন মনের মানুষ। আমার এখানে মন হচ্ছে আমি মনে হয় অনেক সৌভাগ্যবতী, যার কারণে এইরকম একটা পরিবার আমি পেলাম। আমি তো ভাবছিলাম বড় লোকেরা অনেক অহংকারী হয়, হয়তো আমাকে কাজের ভুয়া করে রেখে দেবে, কিন্তু সেখানে আমি এই বাড়ির মেয়ের পরিচয় পাচ্ছি, ভাবতেই অবাক লাগছে। আমার দাদি শাশুড়ি আর তোর দাদা শাশুড়, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বড় পারে। এতটাই খারাপ যে আমাকে সঙ্গে করে নিয়ে গেল না। মাহিন, এই যে হুপ তোমাকে কতদিন লাগবে? বারণ করছি যে এসব কথা তুলবে না, আমার খারাপ লাগে। কথাটা বলে উনি দাদি শাশুড়ির কাছে গিয়ে বসলেন এবং তাদের শাশুড়ির মাথাটা ওনার বুক চেপে ধরলেন। পিচ্ছি, আমাকে তো মনে থাকবে না, কারণ আমি তো কারো মনের মতো না, আমাকে তো কেউ ভালোবাসে না। হঠাৎ করে অনেক জোরে শব্দ হলো। কে বলেছে আমি ছোট জামাইটাকে কখনো কি ছেড়ে থাকতে পারি? আয় আমার কাছে চলে আয়। পিচ্ছি, এতক্ষণ তো মনে পড়ে না আমার কথা। যখন আমার বউয়ের সাথে সবার পরিচয় করে দিচ্ছ তখন তো আমার কথা মনে পড়লো না তোমার? ছোট মা, থাক, তোকে আর পাগলামো করতে হবে না, আমি তোর পরিচয় করিয়ে দিচ্ছি। পিচ্ছি, আমাকে আর কারোর সাথে পরিচয় করে দিতে হবে না, আমি আমার বউয়ের সাথে নিজেই পরিচিত হই নিব। মা, অনেক আড্ডা হলো, এখন যাও, যে যার মতো রেস্ট করো,
কথাটা বলে মা আর ছোট মা ওখান থেকে চলে গেলেন। দাদি ওখান থেকে চলে গেলেন আর আমরা এখানে তিনজন আছি, পিচ্ছি আর আমার গন্ডার স্বামী আর আমি। পিচ্ছি চলো বউ, আমরা আমাদের রুমে চলে যাই। আমি ওনার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে পিচ্ছির দিকে তাকিয়ে আছে। আমিও কি আর এত বড় সুযোগ হাতছাড়া করতে চাই? তাই আমিও পিচ্ছি হাত ধরে ওর রুমে চলে যেতে লাগলাম। ওনাকে দেখিয়ে পিছনে তাকিয়ে দেখি উনি রাগে লুচির মতো ফুলে উঠেছে। এদিকে পিচ্ছি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি পিছনে তাকিয়ে দেখি উনি রাগে গজগজ করতে করতে ওনার রুমে চলে গেলেন। ব্যাপারটা কি বুঝলাম না, এত জেল্লা শহর কি আছে? পিচ্ছি চলো বউ, এখন লুডো খেলবো। আমি আচ্ছা বলো তো বড় বউ কি করে? পিচ্ছি গল্প করে লুডো খেলে একে অন্যকে খাবার তুলে খাওয়ায়, এটাই। যাই হোক বাঁচলেন, অন্য কথা হয়তো জানে না, তাহলে যে কি হতো আল্লাহ ভালো জানে। তারপর আমরা দুজন লুডো খেলতে লাগলাম। লুডো খেলতে খেলতে এক পর্যায়ে পিচ্ছি আমার কোলে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম পিচ্ছি ঘুমিয়ে পড়েছে। হয়তো এটা ওর ঘুমানোর সময়, তাই ঘুম ধরেছে। আমি ওর মাথাটা আমার কৈথানতে আমি একটা বালিশের উপর রেখে চাদর গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। দেখি বুইরা খাটাস কি করছে, পা টিপে টিপে হাঁটতে লাগলাম আস্তে করে। দরজা ফাঁক করে দেখি উনি শুয়ে শুয়ে গেম খেলছেন। তাই আস্তে আস্তে রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলাম। আমি গিয়ে বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে নিচে শুয়ে পড়লাম। মাহিন কি হচ্ছে এগুলো এখানে? আমার খুব ক্লান্ত লাগছে তাই শুয়ে পড়লাম। কেন কিছু বলবেন? মাহিন ক্লান্ত লাগছে তো বিছানা আছে, বিছানায় শুয়ে পড়ুন। আমি বিছানায় শুয়ে পড়লে তো আপনার বিছানা নোংরা হয়ে যাবে, কারণ আপনি তো চান না আমি আপনার বিছানায় ঘুমিয়ে থাকি। আপনার বিছানায় আমার তো কোনো অধিকার নেই। মাহিন বেশি রকম বকবক না করে যেটা বলছি সেটাই করেন, নয়তো মাথায় রাগ উঠে গেলে কি করব সেটাও নিজেও জানি না। দেখেন আমি নিচেই ঠিক আছি, আপনি গেম খেলেন, আমি রেস্ট করি। হঠাৎ করে উনি বিছানা থেকে নেমে এসে আমাকে কোলে তুলে নিলেন আর বিছানার উপর ধপাস করে আমাকে ফেলে দিলেন। ও বাবা গো, ও মা গো, তোমার মেয়ের কোমর গেল গো, তোমার মেয়ে আর দাঁড়াতে পারবে না। এই আপনি কি মানুষ নাকি জানোয়ার? এভাবে কেউ কাউকে বিছানায় ফেলে দেয়? আমার তো কোমরটা চলেই গেছে, এখন কি হবে? মাহিন আমার কথা না শুনলে এইরকম পরিণতি হবেই সব সময়। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? উফ, তোমার কোমরটা গেল। মাহিন আমি কে? তাই তো, আচ্ছা প্রমাণ দিচ্ছে আমি কে। হঠাৎ করে উনি আমার উপর শুয়ে পড়লেন এবং আমার হাত দুটো বিছানার উপর ওনার হাত দুটো দিয়ে চেপে ধরলেন। এসব কি হচ্ছে? আমি ব্যথা পাচ্ছি। স্মরণ আমার উপর থেকে, কিন্তু কে শোনে কার কথা? উনি আস্তে আস্তে ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটের নিকটে নিয়ে আসতে লাগলেন। না, এরকম কিছুই করবেন না। আমি এত করে কথা করতে চাই, কিন্তু আমার কথা বলার কারণ অবধি পৌঁছছে না। কাদা গন্ডার, বানর, হাতি, কুত্তা, বিড়াল, ইঁদুর কোথাকার। মাহিন গালি দেওয়া শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? ওরে বাবা, আমার মনের কথা কি করে উনি বুঝতে পারলেন যে আমি ওনাকে গালি দিচ্ছি? আস্তে আস্তে ক্রমাগত উনি আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দিয়ে আবদ্ধ করে নিল। আমার কেমন জানি অন্যরকম একটা শিহরণ বয়ে যেতে লাগলো। হঠাৎ করে উনি আমার ঠোঁটে কামড় বসিয়ে দিলেন। চলবে, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পটা শোনার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন।